নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, গোটা বিশ্ব এখন কিন্তু বারুদের গন্ধে উত্তাল। তার কারণ মধ্যপ্রাচ্যে লেগে গেছে যুদ্ধের দামামা। আমেরিকার ইসরায়েল যৌথভাবে ইরানে মিসাইল মারছে, পাল্টা ইরানও ইসরায়েলকে নিশানা করতে পারছে না ঠিকই, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠিক তেমনভাবে নিশানা করতে পারছে না ঠিকই। ইসরায়েল তার আশেপাশে যতগুলি দেশ রয়েছে সেগুলোকে লাগাতার নিশানা করছে। ইসরায়েলের একটি অংশ তেল আবিবের আশেপাশে তারা নিশানা করছে। এবং এই যুদ্ধের আজ কিন্তু ভারতেও লেগে গেছে। ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন সাবমেরিন দুটি টর্পেডো ছুড়ে পুরোপুরি সমুদ্রের তলায় ডুবিয়ে দিয়েছে। 30 থেকে 40 জন সম্ভবত উদ্ধার করা গেছে, বাকিরা মৃত। এবং এই নিয়ে কিন্তু গোটা পৃথিবী উত্তাল, বিশেষ করে এই যুদ্ধটা নিয়ে। তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে এটি কোনো যোগাযোগ নেই, কিন্তু হরমুজ প্রণালী অর্থাৎ ইরানের যেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, যার সঙ্গে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকা, এই মহাবিশ্বের যে দেশগুলি রয়েছে বা মহাদেশগুলি রয়েছে, এদের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় এই প্রণালী, অর্থাৎ এই খাল খাল মানে বাংলায় খাল বলে, অর্থাৎ এটা কিন্তু আপনার খাল বুঝবেন না, মানে এই প্রণালীটির মাধ্যমে। কিন্তু এই প্রণালীটি এখন ইরানের হাতে রয়েছে। ইরান এই প্রণালীর মতে কেবলমাত্র চীন এবং রাশিয়ার বাণিজ্যিক জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দিয়েছে, আর অন্য কোনো দেশকে দেয়নি। ফলে ভারতেরও প্রচুর জাহাজ এখানে আটকে রয়েছে, এবং এতে কিন্তু আমাদের প্রচুর সমস্যার মধ্যে আগামী দিনে পড়তে হতে পারে। যদিও কেন্দ্রীয় সরকার বলছে উপযুক্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেল ভারতের মজুত রয়েছে, তবে রাশিয়াও এই সময় বিপদের দিনে পাশে রয়েছে। রাশিয়াও কিছু পরিমাণ তেল ভারতকে দেবে বলে জানিয়েছে। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস কী হবে, এলপিজি, সেটা কিন্তু কোনো উত্তর নেই এখনও অবধি। যা জানা যাচ্ছে কিছু পরিমাণ প্রাকৃতিক গ্যাস তো আমাদের দেশে স্বাভাবিকভাবে মজুদ থাকবেই, তবে রান্নার গ্যাসের দাম কিন্তু বেড়েছে। এই ইরানের সঙ্গে যে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত, তা কিন্তু আরও বেশ কিছুদিন চলতে পারে। যা এখন অবস্থা দেখা যাচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর ইরান কিন্তু আরও রিভেঞ্জ মুডে চলে গেছে। এখন যে অবস্থা হয়ে গেছে তা কিন্তু এই বিষয়টা আরও চলবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একের মতো এক খামখেয়ালিপনার সিদ্ধান্ত নিয়ে চলেছে। আমি প্রথম কোনো শাসককে দেখলাম যে একটি দেশের সঙ্গে যুদ্ধ করছে এবং তিনি জানিয়ে দিচ্ছেন এরপরে আমি কোন দেশের সঙ্গে যুদ্ধ করব, এবং সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়ে গেছে। হ্যাঁ, অবাক হবেন না, তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এটা বলেছেন যে ভেনেজুয়েলার সঙ্গে প্রথমে হয়েছে। আপনারা জানেন ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তার বাসভবন থেকে তুলে নিয়ে এসেছে মার্কিন সেনাবাহিনী রাতের অন্ধকারে। এরপরে ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, তাকে ড্রোন হামলা করে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং ইরানের সঙ্গে যুদ্ধ চলছে। এবং ট্রাম্প দাবি করেছে ইরান স্যারেন্ডার করবে, তারপর ইরানে একটি সরকার গঠন হবে এবং তারপরে তারা তৃতীয় একটি দেশে দিকে নজর রাখবে। সম্ভবত সেখানেও তারা সরকার পরিবর্তন করবে, সেটা সংঘাতময় পরিস্থিতির মধ্যেও হতে পারে। সেই দেশটির নাম হচ্ছে কিউবা। কিউবার কিন্তু একটা বেশ রাজনৈতিক ইতিহাস রয়েছে, সেটা কিন্তু আলোচনা একটা উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের নজর এখন কিউবার দিকে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে কিউবায় কিন্তু মার্কিনী নজর রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে কিউবায় পরবর্তী যে তার আগ্রাসন সেটা হতে পারে। এবার এইটা নিয়ে কিন্তু গোটা বিশ্ব উত্তাল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কি শুরু করেছেন, এবং কিছু তো বলাও যাচ্ছে না, কারণ এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ শক্তিটা অস্বীকার করার জায়গা নেই। তবে এর মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বলে একটি সংস্থা রয়েছে, তাদের ভূমিকা তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মতো। কারণ ভারতে বা আমাদের দিওয়ালিতে কত পরিমাণ বাজি ফাটানো হয় এই নিয়ে হয়, তাই নিয়ে লম্বা চওড়া একটা বিশ্লেষণ বা রিপোর্ট বেরিয়ে পড়ে জাতিসংঘ থেকে যে কত বায়ু দূষণ হচ্ছে। এখানে ইসরায়েল, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র রোজ একে অপরকে সুপারসনিক মিসাইল মারছে, হাইপারসনিক মিসাইল মারছে, সেখানে নিয়ে রাষ্ট্রসংঘের কোনো রিপোর্ট নেই। এই আবার কি? সুপারসনিক এবং হাইপারসনিক মিসাইল কিন্তু নর্মাল মিসাইল নয়, একটা জনপদ উড়িয়ে দেওয়ার মতো মিসাইল। এই দেশ ওই দেশকে বসে বসে মারছে, আর সেখানে কিন্তু জাতিসংঘের কি কি ভূমিকা কি? আর সেই সঙ্গে ইরান যে হরমুজ প্রণালী যেটা দখল করে রেখেছে, বা দখল না, তাদেরই অংশ বলা যেতে পারে, এবং তার জেরে কিন্তু ভারত সহ শুরু করে এশিয়ার প্রত্যেকটি দেশের মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে আগামী দিনে। বিশেষ করে
আমাদের আশেপাশে যে দুটি দেশ খুব লাফাচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তান, তাদেরও সমস্যার মধ্যে পড়তে হবে, একদম খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ তাদেরও একই পথ দিয়ে কিন্তু তেল এবং প্রাকৃতিক গ্যাস আসে তাদের দেশে। ফলে বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ যদি আরও চলে তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরেও কিন্তু আঁচ পড়বে, একদম ভালো মতো আঁচ পড়বে, বিশেষ করে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল সব কিছুতে। ইরান যে একাই যুদ্ধ করছে এর পেছনে কিন্তু রাশিয়ারও সাপোর্ট রয়েছে ব্যাকডোরে। রাশিয়া সরাসরি সাপোর্ট করছে না, তার কারণ এতে কি হয়ে যাবে, পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশগুলি একে অপরের সঙ্গে যুদ্ধ করছে এমনটা একটা এস্টাবলিশমেন্ট হয়ে যাবে। রাশিয়া হয়তো সেটা চাইছে না। রাশিয়া বর্তমানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে, যেটা তারা 2021 সাল থেকে করে আসছে, এখন 2026 সাল। আচ্ছা বলুন তো, ইউক্রেনের মতো একটা ছোট দেশের সঙ্গে রাশিয়া যদি যুদ্ধ করে, ক্ষমা করবেন, ইউক্রেনের মতো ছোট একটা দেশের সঙ্গে রাশিয়া যদি যুদ্ধ করে, রাশিয়া কি এত 5 বছর বা 6 বছর লেগে যাওয়ার কথা? আমার তো মনে হচ্ছে বিষয়টার পেছনে অন্য অঙ্ক রয়েছে। আমি একটা জিনিস খেয়াল করছি, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, এবং সম্প্রতি যে দেশগুলির সঙ্গে দেশগুলির সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, তার সেই দেশগুলিকে একটা পার্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক, অপর পার্ট হচ্ছে রাশিয়ান সমর্থক। এবার এখানে একটা ইকুয়েশন বুঝতে হবে, রাশিয়া কিন্তু সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। রাশিয়া বলছে ভাই আমরা তো ইউক্রেনের যুদ্ধে আছি, তোমাদের ভেতর দিয়ে আমি কিছু মানে তোমাদের দিয়ে দেবো, তোমরা লড়াই করতে থাকো। কারণ ইউক্রেনের যুদ্ধ কিন্তু এখন সেরকম মানে প্রথম দিকে যেভাবে বিভিন্ন দেশ ব্যাকডোর দিয়ে সাপোর্ট করেছিল ন্যাটো, সেরকম কিন্তু এখন ইউক্রেনের অবস্থা নয়। ইউক্রেন কিন্তু বেশ দুর্বল হয়ে গেছে, রাশিয়া চাইলে আর কয়েকদিনের মধ্যে ইউক্রেন দখল করে নিতে পারে। কিন্তু তাই বোঝাই যাচ্ছে যে রাশিয়া এখন ওই যুদ্ধটা কিন্তু হালকাভাবে নিচ্ছে না, রাশিয়া যুদ্ধটাকে আরও কয়েকদিন চালাতে বলছে। কারণ যত যুদ্ধ চালাবে রাশিয়া কিন্তু কোনো যায় আসে না। একটা কথা বলে দিয়ে কেন বললাম এই লাইনটা, এটা কিন্তু একটা ঐতিহাসিক লাইন একদম। পৃথিবীর দুজন, ভালো করে শুনে রাখবেন আপনারা যারা এই অংশটা শুনছেন, ভালো করে শুনুন, পৃথিবীর দুজন যুদ্ধবাজ শাসক দুজনই সেম মিস্টেক করেছে, সেম ভুল করেছে রাশিয়া আক্রমণের মধ্য দিয়ে। দুজনেরই পতন হয়েছে রাশিয়া আক্রমণের মধ্য দিয়ে। একজনের নাম হচ্ছে নেপোলিয়ান, দ্বিতীয় জনের নাম হচ্ছে হিটলার। দুজনেরই স্বপ্ন ছিল গোটা পৃথিবী দখল করবে, এবং তারা দুজনেই যুদ্ধ শুরু করে দিয়েছিল, একের পর এক দেশ দখল করেছিল। তারা দুজনেই কিন্তু হেরেছিল রাশিয়ায় এসে, আর দুজনই ঠিক সেম স্ট্র্যাটেজিতেই হেরেছে, আর সেম ভাবেই হেরেছে। দুজন কিন্তু দুজনের কিন্তু বয়সের পার্থক্য পুরোপুরি আলাদা, দুজন আলাদা আলাদা শতাব্দীর মানুষ, কিন্তু দুজন হেরেছে একইভাবে। দুজনের যে ইচ্ছা একই রকমই ছিল। এবার দুজনের যে ইচ্ছা, তারা রাশিয়া কীভাবে হেরেছে এটা যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি এটা নিয়ে আলাদা একটা দুর্দান্ত এপিসোড নিয়ে আসবো। আমি সেই বিষয়টা আপাতত ঢুকছি না। তাই বলছি যে রাশিয়া যা ইতিহাস, রাশিয়া কিন্তু এদের হারিয়েছে, আর সেখানে ইউক্রেন, সে তাদেরকে এটাই তাদেরকে ইউক্রেনে যদি এতদিন চালিয়ে নেওয়া যায়। তাই রাশিয়া আপাতত কিন্তু বিষয়টা নিয়ে দেখতে চাইছে। রাশিয়ার সঙ্গে কিন্তু কিউবার সম্পর্ক একটা সময় খুব ভালো ছিল, এখনো বর্তমানে রয়েছে। আপনারা কিন্তু খেয়াল করবেন ডোনাল্ড ট্রাম্প এখন পরবর্তী নজর হচ্ছে কিউবা, আর সেটা কিন্তু রাশিয়ার এক সময় খুব ভালো সঙ্গী ছিল, এখনো রয়েছে। কিউবা সাধারণত বিশ্ব থেকে একটু আলাদাই থাকে, উত্তর কোরিয়ার মতো। তাই এখানে কিন্তু বিষয়টা আমাদের দেখতে হবে, ডোনাল্ড ট্রাম্প কি বকলমে রাশিয়ার সঙ্গী দেশগুলির দিকেই কি টার্গেট করছে, তা কিন্তু বড় প্রশ্নচিহ্নের মধ্যে থেকে যাবে। রাশিয়া কিন্তু ভারতের অত্যন্ত বড় মিত্র, এটা কিন্তু ভুললে চলবে না। বা ভারতের বিপদের সময় কিন্তু রাশিয়াই বারবার সমর্থন করেছে। কার্গিল যুদ্ধের সময় বলা ভালো, বিভিন্ন রিপোর্টের সামনে এসেছে, যখন কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল রাশিয়া থেকে একের পর এক বিমান ভারতে চলে এসেছিল এবং সাহায্যে চলে এসেছিল বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং যে পোশাক ভারতীয় সেনাকে উঠতে হবে পাহাড়ের ওপর, সেই পোশাক দিয়ে সাহায্যের জন্য। এবং ইসরায়েলও কিন্তু ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ একটি দেশ, ভারতের সঙ্গে বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং অস্ত্র ইসরায়েল থেকে ভারত নিয়ে থাকে। টিভোর রাইফেল, যেটা ইন্ডিয়ার প্যারামিলিটারি ফোর্স ব্যবহার করে, সেটাও কিন্তু ইসরায়েলি প্রযুক্তি। সেই সঙ্গে ইসরায়েল থেকে এখন উন্নত মানের এলএমজি নিচ্ছে ভারত। এলএমজি লাইট মেশিন গান। মেশিন গান সাধারণত 3 রকম হয়ে থাকে, এইচএমজি, এলএমজি, এসএমজি। এইচএমজি হচ্ছে হেভি মেশিন গান, এলএমজি হচ্ছে লাইট মেশিন গান, এসএমজি হচ্ছে স্মল মেশিন গান। তাই এলএমজি মেশিন গানটি বর্তমানে ইসরায়েল থেকে নিচ্ছে ভারত, এবং এটা সম্ভবত ডিলটি হয়ে গেছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণে এলএমজি চলে আসবে। এবং ইরানের সঙ্গেও কিন্তু বাণিজ্যিক এবং সামরিক দিকে কিছুটা বলা যেতে পারে, বাণিজ্যিক দিক থেকেই বেশি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এবং এই অবস্থায় আগামী দিনে যে পরিস্থিতি যাচ্ছে তার দিকে কিন্তু সবার নজর থাকতে হবে। তবে এর মধ্যে কিন্তু একটা অভূতপূর্ব কাণ্ড ঘটে গেছে। কয়েকদিন আগে ভারতের
নৌবাহিনীর আমন্ত্রণে ইরানের একটি যুদ্ধজাহাজ ভারতে এসেছিল এবং সেই সামরিক মহড়া সেরে সেই যুদ্ধজাহাজটি ভারতীয় জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কার জলসীমা পা রাখতেই মার্কিন একটি সাবমেরিন থেকে 2টি টর্পেডো ছুঁড়ে সেই যুদ্ধজাহাজটি ভেঙে ফেলা হয়। এখানেই প্রশ্ন উঠছে, সেই যুদ্ধজাহাজটি যদি ধরে নিন যদি মানে যুদ্ধের জন্য ব্যবহার করতো ইরান, তাহলে একটা মানা যেত, কিন্তু তারা সেই যুদ্ধজাহাজটি কিন্তু একটি দেশ থেকে নিজের দেশে ফিরছিল সামরিক মহড়া সেরে তারপর, ফলে সেই অবস্থায় হামলা চালালো কি করে মার্কিন যুক্তরাষ্ট্র? এটা নিয়ে কিন্তু নীতি নিয়ে প্রশ্ন উঠছে, যুদ্ধের নীতি অবশ্যই নিয়ে। শ্রীলঙ্কা কিছু সেনাকে উদ্ধার করেছে ওই যুদ্ধজাহাজ থেকে, ইরানে যে যুদ্ধজাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করেছে, প্রচুর সেনা মারা গেছে। এখন একটা রিপোর্টের সামনে এসছে আমেরিকা নাকি ঘুরপথে শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে, যেই সেনাদের উদ্ধার করেছে শ্রীলঙ্কা তাদের নাকি ইরানে ফেরত দিতে না, তাদের নাকি বন্দি হিসেবে ট্রিট করতে। মানে ভাবা যাচ্ছে এই যুদ্ধটা ঠিক কোন দিকে যাচ্ছে। জানি না আগামী দিনে এই যুদ্ধটি কোন দিকে যাবে। আমাদের এই ছোট্ট এপিসোড কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।